হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। যে সিরিজটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম 500+ এমসিকিউ এসএসসির ভিত্তির জন্য, এসএসসির জন্য সব এই সিরিজটা চলছে। তো বাবু আবার এই সিরিজ নিয়ে এসেছি। আজকে 7 নম্বর লেকচার আমরা করব, 7 নম্বর লেকচার দেখব। সেই ক্লাসটা তোমরা শুক্রবার বিকেলে পেয়ে যাও, শুক্রবারে দেখবে। আর এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডব্লিউবিপিএসসি ওয়ালাতে। চলো তার আগে বলে দিই, আমাদের অনলাইনে বিভিন্ন ব্যাচেস চলছে, রেল থেকে শুরু করে রেল এসএসসি, ডব্লিউবিসিএস, অপরাজিত মাহাপ্যাক সমস্ত কিছু নিয়ে, পিএসসি মিসলিনিয়াস, দুরন্ত এক্সপ্রেস, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত। গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, তাই লেট করো না, ফর্ম ভরে দাও, এখন অব্দি ওয়েট করো না, ফর্ম ভরে দেবে। ঠিক, তো এটা হয়ে গেল তোমাদের টোটাল ব্যাচেস ইন ডব্লিউবিপিএসসি ওয়ালা। আজকে আমাদের পার্ট নাম্বার 7 রয়েছে, লেকচার নাম্বার 7, পার্ট 7, যেটা আমরা টপ 500 এমসিকিউ ধরেছিলাম, সেটাই এগিয়ে নিয়ে যাব। চলো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব। তার আগে আমাদের টেলিগ্রাম, আমার যেটা পার্সোনাল টেলিগ্রাম চ্যানেল, যেটা আমাদেরকে পিডব্লিউ বানিয়ে দিয়েছে, সেটা কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের সঙ্গে ডাউট যদি কিছু থাকে তাহলে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে। ঠিক, 7 নম্বর লেকচার, লেটস স্টার্ট, শুরু করে দিলাম। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। নেম দ্য ফার্স্ট এভার জাজ অফ সুপ্রিম কোর্ট এগেনস্ট হুম দ্য মোশন অফ ইমপিচমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লিয়ামেন্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। স্বাধীন ভারতের পর কোন জাজের জন্য, সুপ্রিম কোর্টের কে জাজ ছিল তার জন্য ইমপিচমেন্ট মোশন, মহাভিয়োগ যেটাকে বলা হয়, মানে বের করার জন্য ইমপিচমেন্ট মোশন এসেছিল, সেটা কে ছিলেন? জাস্টিস বীরাস্বামী, জাস্টিস রামাস্বামী, জাস্টিস মহাজন, না জাস্টিস সুব্বা রাও? এখানে 4টে অপশন দিয়েছে তোমাদেরকে। এখানে আমাদের কি হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার? তো দেখো এইখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে জাস্টিস রামাস্বামী। কি হয়ে যাবে? জাস্টিস রামাস্বামীর আন্ডারে জন্য প্রথমবার ইমপিচমেন্ট মোশন আনা হয়েছিল, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া আফটার 1947 প্রথম ইমপিচমেন্ট মোশন আনা হয়েছিল। চলো এর ভিত্তিতে আমরা কিছু কিছু সাইডে সাইডে কোশ্চেন, যেটা আমরা জিকে জিএসএ করি, সেটা জানতে হবে। ফার্স্ট জাজ অফ ইন্ডিয়া বা ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, জাজ অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট কে ছিল? প্রথম কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট বলবে ফার্স্ট ফিমেল জাজ অফ সুপ্রিম কোর্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট বা মুসলিমদের তাও ফাতিমা বিবি হয়ে যাবে। ঠিক, আর এইদিকে এইচ জে কানিয়া, এই দুটো। আমাকে তোমরা কমেন্টে জানাও যে সুপ্রিম কোর্টে যে ইমপিচমেন্ট মোশনটা আনা হয়েছিল সুপ্রিম কোর্টের জাজের জন্য, ইমপিচমেন্ট মোশনটা, সেই ইমপিচমেন্ট মোশনটা আমাদের সংবিধানের কোন আর্টিকেলের মধ্যে রয়েছে, কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে, সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কমেন্টে জানিও যে ইমপিচমেন্ট মোশনটা কোথায় রয়েছে ফর দ্য জাজ অফ এ সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? আচ্ছা, সুপ্রিম কোর্ট যেটা রয়েছে বাবু, আরও কিছু আলোচনা হোক। তো সুপ্রিম কোর্ট যেটা রয়েছে, সুপ্রিম কোর্টকে আমরা বলি গার্জিয়ান অফ কনস্টিটিউশন, ভারতের সংবিধানের গার্জিয়ান। কিরকম আমাদের বাড়িতে বাবা থাকেন, তো সিমিলারলি কনস্টিটিউশনের গার্জিয়ান, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার গার্জিয়ানকে তো বলবে গার্ডিয়ান হয়ে গেল আমাদের সুপ্রিম কোর্ট হয়ে গেল। কি হয়ে গেল? সুপ্রিম কোর্ট। বোঝা গেছে বাবু? কি হলো? সুপ্রিম কোর্ট হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, সুপ্রিম কোর্ট ইজ দ্য অ্যাপেক্স কোর্ট ইন ইন্ডিয়া, সবচেয়ে উচ্চতম ন্যায়ালয় যেটাকে বলা হয়, সেটা হয়ে গেছে আমাদের সুপ্রিম কোর্ট। তার নিচে থাকে হাইকোর্ট, তার নিচে সেশন কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টগুলো থাকে, তারপরে যেগুলো ছোট ছোট কোর্টগুলো থাকে ট্রাইব্যুনাল ফর্মে, এরকম আমরা এগিয়ে যাই। ঠিক, ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা রয়েছে বা কোর্ট যেটা, সেটা পার্ট কততে রয়েছে তোমরা বলবে? পার্ট কত আমাদের সংবিধানের, আর কত অনুচ্ছেদের মধ্যে রয়েছে, আর্টিকেল কোথা থেকে কোথায়, এই দুটো কমেন্টে অবশ্যই জানো। রেলের এই কোশ্চেনটা একবার এসেছিল, রেলের এক্সাম একবার দিয়েছিল, আরআরবি এনটিপিসিতে এই প্রশ্নটা দিয়েছিল, তোমরা দেখতে পারো। নেক্সট কোশ্চেন, ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া, ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিল, সেটা হলো তোমার প্রশ্নটা। অপশন দেখো, দলবীর সিং সুহাগ, না রে ভাই, নতুন রিসেন্ট কিছুদিনের আগে, হবে না। তারপর বলছে বিপিন রাওয়াত, প্লেন ক্র্যাশে মারা যান, ইনি ছিলেন ফার্স্ট সিডিএস অফ ইন্ডিয়া, ইনি ভারতের প্রথম সিডিএস ছিলেন। ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া, আর হেলিকপ্টার ক্র্যাশে এনার মৃত্যু হয়েছিল। নেক্সট, স্যাম মানেকশ ছিলেন, ইনি তখন ছিলেন যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে। আর এদিকে জেনারেল কে এম কারিয়াপ্পা, আমাদের অ্যান্সার হয়ে যাবে জেনারেল কে এম কারিয়াপ্পা ওয়াজ দ্য ফার্স্ট
আর্মি জেনারেল বা কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া? ফ্রি ইন্ডিয়ার প্রথম আর্মি জেনারেল বা কমান্ডার ইন চিফ কে ছিল? তুমি মনে রাখবে KM কারিয়াপ্পা। ক্লিয়ার? নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড করা শুরু করো। প্রেজেন্ট আর্মি জেনারেল। আর্মি কেন? প্রথম হলো আর্মি, 2 নম্বর হলো এয়ারফোর্স, 3 নম্বর হলো নেভি। এই তিনটের প্রেজেন্ট চিফ, প্রেজেন্ট চিফ যদি বলো চিফ কারা কারা, তো এটা তিনটে তোমরা বের করে রাখো। কারেন্ট অ্যাফেয়ার্সের এক্সামে আসতেই পারে, যে কোনো এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই প্রশ্নটা অবশ্যই চলে আসবে, গ্যারেন্টি আসবে। ঠিক, তো এটা হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দিকে যাব, 3 নম্বর কোশ্চেনের দিকে ঢুকে যাব। আসাম রাইফেলসের হেডকোয়ার্টার্স কোথায়? প্রথম কোশ্চেন এখান থেকে আমি এটাই বানাই, যেটা বারবার এক্সামে আসে। ওল্ডেস্ট রেজিমেন্ট ইন ইন্ডিয়ান আর্মি, প্রথম কোশ্চেন একটা তোমাদের জন্য। তারপরে অ্যান্সারের দিকে যাব। 2 নম্বর প্রশ্ন হলো নেক্সট কি বলবে, যে আসাম রাইফেল ওয়াজ ফাউন্ডেড ইন, কখন ফাউন্ড করা হয়েছিল, কোন বছরে ফাউন্ড করা হয়েছিল? দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন। এবার দিয়েছে আমাকে আসাম রাইফেলের হেডকোয়ার্টার, এটা আমাদের আর্মির এক পার্ট, আসাম রাইফেল আর্মির এক পার্ট। তো এখানে বলেছে আসাম রাইফেলের হেডকোয়ার্টার, আমাদের অ্যান্সার এখানে হয়ে যাবে শিলংয়ে রয়েছে। কোথায় রয়েছে? শিলং জায়গাতে আসাম রাইফেলের হেডকোয়ার্টার রয়েছে। এই শিলং কোথায়? বলবে মেঘালয়তে। অনেকেই বলবে এখানে কি রয়েছে, দিসপুর, কিন্তু না, মেঘালয়তে রয়েছে। কোথায় রয়েছে? মেঘালয়তে। ক্লিয়ার? এখানে হয়ে যাবে মেঘালয়। নেক্সট প্রশ্নের দিকে গেলাম, নেক্সট প্রশ্ন দেখে নেব। হু হ্যাজ বিন ইলেক্টেড এজ দ্য প্রেসিডেন্ট অফ এশিয়ান ক্রিকেট কাউন্সিল? বাবু এটা পুরনো কোশ্চেন, তাই এখানে বলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কে। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চিফ এখানে অ্যাপয়েন্ট হয়েছিলেন তখনকার সেক্রেটারি, এখনকার আইসিসি চেয়ারম্যান জয়সা। চেঞ্জ হয়ে গেছে, জয়সা ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ আইসিসি। আগে সেক্রেটারি আমাদের দেশে ছিলেন জয়সা, ঠিক, জয়সা এখন হয়ে গেছেন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, আইসিসির চেয়ারম্যান হয়ে গেছেন। তো যেহেতু ইনি নিজের জায়গাটা ছেড়েছেন, তো অবশ্যই নিজের জায়গা যেহেতু ছেড়েছেন, তো কোন পজিশনে ছিলেন ইনি? তো বলবে সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি অফ বিসিসিআই। এবার ছেড়েছেন, তাই নতুন সেক্রেটারি দেবজিৎ শইকিয়া। কি হয়ে গেল? দেবজিৎ শইকিয়া, আসাম থেকে ইনি আসেন। দেবজিৎ শইকিয়া হ্যাজ বিকাম দ্য নেক্সট সেক্রেটারি অফ বিসিসিআই। ঠিক আছে, দেবজিৎ শইকিয়া আসাম থেকে আসেন ইনি। এদিকে ইনি চেয়ারম্যান হয়ে গেলেন। আমাকে বলো তো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট এট প্রেজেন্ট কে? সভাপতি কে? আর বিসিসিআই এর হেডকোয়ার্টার এক্সামে দিয়ে দে, হেডকোয়ার্টার বলবে মুম্বাইতে। কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। এটা হলো প্রশ্ন, কোথায় রয়েছে? মুম্বাইতে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন, নেক্সট কোশ্চেন। দ্য বিজিয়েস্ট ওশান ট্রেড রুট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন? সবচেয়ে বিজি যদি ট্রেড রুট কোনো হয় সমুদ্রের মধ্যে, তাহলে কোন সমুদ্রের মধ্যে হয়? তাহলে এখানে দেখো আটলান্টিক ওশান, আর্কটিক ওশান, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে বাবু নর্থ আটলান্টিক ওশান। কি হয়ে যাবে? নর্থ আটলান্টিক ওশান। আটলান্টিক মহাসাগর যেটা বলছে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে নর্থ পার্টটা সবচেয়ে বেশি বিজি। যেরকম আমাদের কলকাতার মধ্যে নর্থ কলকাতাতে প্রচুর জ্যাম, সিমিলারলি নর্থ আটলান্টিক ওশান। ঠিক আছে, নর্থ আটলান্টিক ওশান। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইখান থেকে আবার কিছু কোশ্চেন বের করা যাবে। লার্জেস্ট ওশান কি হবে? তো বলবে প্যাসিফিক মহাসাগর। দেখো এটা তো হয়ে গেল লার্জেস্ট। এক প্রশ্ন দিয়ে থার্ড লার্জেস্ট, যেহেতু আমাদের দেশের সাথে জড়িত, তাই এখানে প্রশ্নটা দিয়ে থার্ড লার্জেস্ট, 3 নম্বর সবচেয়ে বড়। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ওশান হয়ে যায়, ইন্ডিয়ান ওশান প্রশ্নটা হয়ে যাবে। ঠিক আছে, ইন্ডিয়ান ওশান। এই প্যাসিফিক ওশানের মধ্যে ডিপেস্ট পয়েন্ট রয়েছে ভাই, ডিপেস্ট পয়েন্ট রয়েছে। সেই ডিপেস্ট পয়েন্টের নাম কি? কমেন্টে চাই, তোমাদের খাতায় চাই, কমেন্টে চাই ডিপেস্ট পয়েন্টটা কি, ডিপেস্ট পয়েন্ট কি, কমেন্টে চাই, খাতায় চাই। ক্লিয়ার? নেক্সট
এ মলিকুল ইন প্লান্টস কম্পারেবল টু হেমোগ্লোবিন ইন অ্যানিমাল ইজ, কোশ্চেনটাকে বুঝে নেবে ভালো করে কি বলেছে। একটা প্লান্ট রয়েছে আর এদিকে অ্যানিমাল রয়েছে, অ্যানিমালের মধ্যে হেমোগ্লোবিন থাকে। এই যে হেমোগ্লোবিন থাকে, এই হেমোগ্লোবিন কোথায় থাকে, এই হেমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? তুমি বলবে এই হেমোগ্লোবিন পাওয়া যাচ্ছে রক্তের মধ্যে। কোথায় পাওয়া যাচ্ছে? রক্তের মধ্যে। আর রক্তের মধ্যেও আরবিসি মধ্যে, রেড ব্লাড সেল বা রেড প্লাস কর্পোসেলসের মধ্যে। তাহলে প্ল্যান্টের মধ্যে হেমোগ্লোবিন ইজ ইকুয়াল টু, আমি বলবো প্ল্যান্টের মধ্যে ম্যাগনেসিয়াম হয়। কি হয়? ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম পাওয়া যায় ক্লোরোফিলে। কোথায় পাওয়া যায়? ক্লোরোফিলের সেন্ট্রাল মেটাল। আমাকে বলো ক্লোরোফিল দু টাইপের হয়, ক্লোরোফিল এ অ্যান্ড ক্লোরোফিল বি। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ক্লোরোফিল দরকার পড়ে সালোক সংশ্লেষণের সময়। কখন দরকার পড়ে? সালোক সংশ্লেষণের সময়। এই ম্যাগনেসিয়ামের মধ্যে ক্লোরোফিল রয়েছে, তো এই ম্যাগনেসিয়ামের মধ্যে যদি ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায়, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে গাছের পাতা ডিকালারাইজ, প্লান্ট লিভস ডিকালারাইজেস, কালার চেঞ্জ হয়ে যায়, ডিকালারাইজেস, গাছের পাতা ডিকালারাইজেস। ঠিক বোঝা গেছে কিনা? হ্যাঁ কিনা? চলো নেক্সট নেক্সট প্রশ্ন গেলাম। দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ভুটান ইজ, ভুটানের ন্যাশনাল অ্যানিমাল কি হয়? অপশন দেখবে, অ্যান্সার করবে। দেখো এটা একটু কঠিন কোশ্চেন। মারখোর, তাকিন, টাইগার না এলিফ্যান্ট, যেরকম আমাদের দেশের হতে পারে। তো ভুটান যে দেশটা, ভুটান দেশটা তুমি বলতে পারো ল্যান্ড লক কান্ট্রি কিনা একটা? এটা একটা ল্যান্ড লক কান্ট্রি কিনা? হ্যাঁ অবশ্যই, চারদিকে দেশ রয়েছে, ল্যান্ড লকড কান্ট্রি। কোনো দিকে কি সমুদ্র রয়েছে, সাগর রয়েছে? ল্যান্ড লক কান্ট্রি বা ল্যান্ড লক দেশের মধ্যে পড়ে ভুটান। এই ভুটানের ক্যাপিটাল কোথায়? তো বলবে ক্যাপিটাল হলো থিম্পু। আর এই ভুটানের কারেন্সি কি? কে বলবে কারেন্সি? কমেন্টে বলবে, না আমি বলে দেবো। নাগালট্রাম হয় কারেন্সি, এইখানে এনগালট্রাম লেখা হয়। তাকিন একটা এনিমাল পাওয়া যায় হিমালয় রেঞ্জে ওইদিকেই ভুটানের মধ্যে, সেটাকে তাকিন বলা হয়। টাকিন ইজ দ্য ন্যাশনাল এনিমাল অফ ভুটান। ভুটানের ন্যাশনাল এনিমাল কি হয়ে যাবে? তো বলবে টাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাকিন। বোঝা গেছে? এটা কি হয়ে যাবে? তাকিনের মধ্যে পড়বে এটা। ক্লিয়ার? বোঝা গেছে না? চলো, ভুটানের কারেন্সি নাগালট্রাম, লিখে দিই ভাই, নাগালট্রাম। নাগালট্রাম এনএজি নাগালট্রামের মধ্যে পড়ে। ল্যান্ডলক কান্ট্রি ভুটান, ভুটান বর্ডার শেয়ার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। ক্লিয়ার? চলো এগিয়ে গেলাম, নেক্সট প্রশ্নে গেলাম। 2023, এই দেখো উইল বি হেল্ড বলেছে না, ওয়াজ হেল্ড করে দাও। ওয়াজ হেল্ড কোথায় হয়েছিল? 2023-এর বিশ্বকাপ, হকি বিশ্বকাপটা কোথায় হয়েছিল সেটা হলো প্রশ্নটা। এটা কোথায় হয়? সেটা নাকি উড়িষ্যা, মহারাষ্ট্র, গোয়া নাকি উত্তরপ্রদেশ? তুমি যদি ভালো করে হকিকে ফলো করো তো হকির এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের জানার মানে তোমার জন্য খুবই ইজি, সহজ হয়ে যাবে। মানে উইদিন এ ভেরি কম টাইম ডিউরেশনে একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে, যেটা হকির জন্য সবচেয়ে বড় স্টেডিয়াম, সেটা গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুকও পেয়েছে। তো এটা সবচেয়ে বেশি হকিকে যদি কোনো রাজ্য সাপোর্ট করে ভারতের মধ্যে, সেটা হয়েছে উড়িষ্যা। কি হয়েছে? উড়িষ্যা। ক্লিয়ার? নবীন পটনায়ক, এক্স সিএম অফ উড়িষ্যা, উনি হকিকে নিয়ে খুবই অ্যাম্বিসিয়াস ছিলেন আর হকিকে সবসময় সাপোর্ট করতেন। তো এই হকিটা হয়েছিল উড়িষ্যাতে। 2023-এর ওয়ার্ল্ড কাপটা তোমরা দেখেওছিলে। হকি 2023-এর ওয়ার্ল্ড কাপ রাউরকেলায় হচ্ছিল, ভুবনেশ্বরে হচ্ছিল, আর রাউরকেলায় নতুন একটা নিউ স্টেডিয়াম তৈরি করেছে। এই যে স্টেডিয়ামটা তৈরি করেছে, এই স্টেডিয়ামের নামটা কি? কোশ্চেন মার্ক। এই স্টেডিয়ামের নামটা কি? কোশ্চেন মার্ক। রাউরকেলায় হকির জন্য একটা নতুন এয়ারপোর্টও তৈরি করে দিয়েছে, একটা নতুন এয়ারপোর্ট তৈরি করে দিয়েছে। এই এয়ারপোর্টের নামটা কি? কোশ্চেন মার্ক। এই দুটো জিনিস তোমাদের জন্য কোশ্চেন মার্ক ছেড়ে দিলাম। ঠিক? সিএম বের করবে মোহন মাঝি। সিএম, মহারাষ্ট্রের সিএম চেঞ্জ হয়েছে, গোয়া, উত্তরপ্রদেশ, সমস্ত সিএম আর গভর্নর তোমরা চেষ্টা করো বের করার জন্য, ইজি হয়ে যাবে, খুবই সহজ হবে যে জিনিসটা তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন গেলাম। কোশ্চেন দেখো, অ্যান্সার করবে। বলছে হুইচ ইন্ডিয়ান ইকোনমিস্ট হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এন্ড হেড অফ নিউ ইয়র্ক অফিস অফ দ্য ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম যেটা হলো, সেটাকে আমরা কি নামে জানি? ইউএনইপি
সেটার কে অ্যাপয়েন্ট হয়েছে ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল। প্রথমে এই ইউএনইপি কার সাথে জড়িত, কার সাথে ডিল করছে? এনভায়রনমেন্ট নামে লেখা আছে কি না? তো এনভায়রনমেন্ট হয়ে গেল। এই ইউএনইপির হেডকোয়ার্টার কোথায়? এই একটা প্রশ্ন। আর এখানে নামগুলো সত্যা ত্রিপাঠী, লিগিয়া নরহন্না, ভব্যা লাল, শান্তি চন্দ্রশেখর। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লিগিয়া নরহন্না। কি হয়ে যাবে? লিগিয়া নরহন্না। ইনি অ্যাপয়েন্ট হয়েছিলেন অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ ইউএনইপি। যখন তুমি ইউএনইপি শুনছো মানে ইউনাইটেড নেশন শুনছো, তাহলে ইউনাইটেড নেশন নিয়ে প্রশ্ন নিয়ে যাও। ইউনাইটেড নেশনস নিয়ে ইউএন এর হেডকোয়ার্টার কোথায়? বলবে নিউ ইয়র্কে রয়েছে। ইউনাইটেড নেশন ফর্ম কবে হয়েছিল? 24 অক্টোবর 1945-এ। 24 অক্টোবর 1945-এ ফর্ম হয়েছিল। অ্যাট প্রেজেন্ট টোটাল মেম্বার কান্ট্রি কটা? এটা কমেন্টে জানাও। টোটাল মেম্বার্স কান্ট্রি, টোটাল মেম্বার্স কান্ট্রি কটা? কমেন্টে জানাবে। ঠিক, টোটাল নাম্বার অফ মেম্বার্স কান্ট্রি কটা হবে সেটা কমেন্টে জানাবে। পার্মানেন্ট মেম্বার যারা রয়েছে, পার্মানেন্ট মেম্বার 5 জন রয়েছে কিনা মনে রাখবে। কজন পার্মানেন্ট মেম্বার্স? তো বলবে পার্মানেন্ট মেম্বার্স 5 জন। 5টে পার্মানেন্ট মেম্বার্স রয়েছে। ক্লিয়ার? তো এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেনটা দেখলাম, দ্য মালিমত কমিটি রিপোর্ট ডিলস উইথ। মালিমত কমিটি যে ছিল তার রিপোর্ট কার সাথে ডিল করে? জুডিশিয়াল ডিলেজ, টেক্সটাইল সেক্টর রিফর্মস, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্মস, নাকি স্টক মার্কেট রিফর্মস? মালিমত কমিটি যেটা এসেছিল সেই কমিটি রিপোর্টটা বেসিক্যালি কার সাথে ডিল করতো? তো বলবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম রিফর্মসের সাথে। ক্রিমিনাল জাস্টিস রিফর্মসের সাথে বা তোমার ক্রিমিনাল যে বিচার ব্যবস্থা সংস্কারের সাথে ডিল করতো মালিমত কমিটি। ঠিক আছে, মালিমত কমিটি মনে রাখবে। আমি তোমাদের জন্য কিছু কমিটির নাম লিখবো। JVP কমিটি, এটা কার সাথে ডিল করতো? নেক্সট, SK ধর কমিটি, এটা কার সাথে ডিল করেছিল? নেক্সট, SK ধর হয়ে গেছে। स्वर्ण सिंह কমিটি, এটা কার সাথে ডিল করছো? নেক্সট, অশোক রায় মেহতা, অশোক রায় না অশোক মেহতা, বলবন্ত রায় মেহতা ছিল। অশোক মেহতা কমিটি কার সাথে ডিল করেছিল? এই 4টে কমিটি কার সাথে ডিল করেছিল অবশ্যই বের করবো। কিছু না কিছু তোমরা শুনেছো অবশ্যই, সেটাই হবে কিন্তু অ্যান্সার। যা শুনেছো সেটাই হবে। একটু ভাবো, অ্যান্সার বেরিয়ে যাবে। একটু ভাবলে অ্যান্সার বেরোবে। যদি পড়ে থাকো অ্যান্সার বেরোবে। JVP কমিটি, SK ধর কমিটি, स्वर्ण सिंह কমিটি, অশোক মেহতা কমিটি। আরও একটা কমিটি তুমি দিতে পারো, বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি, এটাও একটা কমিটি ছিল। তো 5টে পরপর কমিটি দিয়ে দিলাম তোমাদের জন্য হোমওয়ার্ক হিসাবে। ওয়ার ইজ দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোকেটেড? এই যে দেখো NDA, এটার এক্সাম হয় আমাদের দেশে, হয় না? 16 থেকে 16.5, 16 থেকে বছর থেকে 19 বছর অবধি দেওয়া হয়। এটা NDA বলা হয়। সেখানে তুমি এই NDA থেকে তুমি এয়ারফোর্সে যেতে পারো, ইন্ডিয়ান এয়ারফোর্সে ডাইরেক্ট পার্ট হতে পারো, কি তুমি হতে পারো নেভিতে, কি তুমি হতে পারো আর্মিতে, অফিসার র্যাঙ্কে যেতে পারো। এটা ছোট বয়সে হয়। তো এই এয়ারফোর্স ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে? পুনে, দেহরাদুন, নিউ দিল্লি নাকি বেঙ্গালুরু? দেখো দেহরাদুনে ওদের ট্রেনিং সেন্টার রয়েছে, কিন্তু বলেছে ওয়ার ইজ ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোকেটেড। ক্লিয়ার? তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি যখন বলছে তাহলে অপশনগুলো দেখো আর তারপরে অ্যান্সার বুঝতে পারবে কি হবে। NDA ন্যাশনাল ডিফেন্স একাডেমির কথা বলছে এখানে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এখানে কি হবে সেটা জানতে হবে তোমাদেরকে। ক্লিয়ার? তো দেহরাদুনের ট্রেনিং হয় ওদের খুব বেশি, তাই অনেকে অ্যান্সার করতে চায় কি দেহরাদুন, কিন্তু এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে পুনে। এটা কি হয়ে যাবে? পুনেতে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা রয়েছে মেনলি সেটা পুনেতে, কিন্তু দেহরাদুনে হয়। আচ্ছা, দেহরাদুনেও কিছু রয়েছে, আমি এখানে লিখব রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় রয়েছে? ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, সেটা কোথায় রয়েছে? ন্যাশনাল
ইনস্টিটিউট ফর ভাইরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, এটাও কোথায় রয়েছে? এই তিনটে চারটে জিনিস তোমরা বলতে হবে কোথায় পাওয়া গেছে। ক্লিয়ার? নেক্সট, দ্য ফার্স্ট সুলতান হু রিকোয়েস্টেড অ্যান্ড অবটেন লেটার্স অফ ইনভেস্টিটিউর ফ্রম দ্য খলিফা ওয়াজ। প্রথম শাসক বা প্রথম সুলতান, অপশন নামগুলো পড়ো, ইলতুতমিশ, বলবন, ফিরোজ শাহ তুগলক, আর দিয়েছে আলাউদ্দিন খিলজি। এখানে বলছে কে প্রথম সুলতান ছিল যে কে করেছিল, যে খলিফা থেকে পারমিশন নিয়ে নিয়েছিল, খলিফা থেকে পারমিশন নিয়ে আসে, সে কি ডাইরেক্ট সাইন করে নিয়েছিল। এটা তোমাদেরকে বহুবার আমরা যখন ক্লাস করাইতে পড়িয়েছি, আমি নিজে পড়িয়েছি হিস্ট্রিতে। সেখানে কি বলা হয় যে এইখানে হয়ে যাবে ইলতুতমিশ, এ যখন দেখলো যে কুতুবুদ্দিন আইবক ভয়ে ভয়ে থাকছে, লাহোর থেকে থাকছে, এ মালটা আস্তে 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 কি করছে, আইবকের পর এ এসছিল ইম্পর্টেন্ট, এ কি করবে, চলে আসবে দিল্লিতে। দিল্লিতে এসে খলিফাকে একটা চিঠি লিখে দেবে আর বলবে যে সাইন করে দাও, আপনি যদি একনলেজ করে দিন তাহলে কাজ হয়ে যাবে। সাইন করে দিল, আর সে কি করলো, আইবক এখান থেকে ইলতুতমিশ, আইবকের পর ইলতুতমিশ, এটা ইলতুতমিশ। তো আইবক ছিল লাহোরে, এ কোথায় চলে এসছে, এ কোথায় চলে এসছে, এ চলে এসছে তোমার এইখানে ইন্ডিয়াতে, মানে দিল্লিতে। যখন ইন্ডিয়াতে ছিল তো ইলতুতমিশ এসে সাইন করে নিয়েছে। ঠিক? ক্লিয়ার? এই ইলতুতমিশকে বলা হয় স্লেভ অফ স্লেভ, স্লেভ অফ স্লেভ। এই শুরু করেছিল দু ধরনের কয়েন, জিত্তাল অ্যান্ড টাঙ্কা, জিত্তাল অ্যান্ড টাঙ্কা এই শুরু করেছিল। এই 40 জন মেম্বারের একটা সিস্টেম শুরু করেছিল যেটাকে বলা হয় তুর্কানে চেহেলগানি, তুর্কানে চেহেলগানি বা চালিসা বলা হতো, বা গ্রুপ অফ 40, 40 জন মেম্বার নোবেলস থাকতো, এটা শুরু করেছিল। আলাউদ্দিন খিলজি নিজেকে একটা, এর আসল নাম ছিল আলী গুরসপ, কিন্তু নিজেকে বলতো সিকান্দারে সানি, সেকেন্ড আলেকজান্ডার অফ ইন্ডিয়া। বলবন জানোই, সে নিজে জামাইকে মেরে দিয়েছিল। ফিরোজ তুগলক, দিওয়ানে বন্দগান, এই সমস্ত কিছু তোমরা শুনে থাকো, সে সমস্ত কিছু ছিল। নেক্সট, এখানে মার্ক করেছিলাম, হ্যাঁ করেছিলাম। বুদ্ধিস্ট মঙ্ক হু স্প্রেড বুদ্ধিজম ইন তিবেত ওয়াজ, বুদ্ধিস্ট মঙ্ক যে বুদ্ধিজম তিবেতে নিয়ে গেছে। এবার আমরা বুদ্ধিস্ট মঙ্কের সম্বন্ধে শুনতে তো থাকি, যেরকম প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল কার চেয়ারম্যানশিপে হয়েছিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, এইখানে বলছে তিবেতে নিয়ে গেছে। তো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল মহাকাশ্যপের আন্ডারে হয়েছিল, মনে আছে? সালটা ছিল 483 বিসি। দ্বিতীয় বুদ্ধিস্ট কাউন্সিল এটা হয়েছিল তোমার সাবাকামি সময়, আর সাবাকামি সময় ছিল 383 বিসি। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল মোগলিপুত্র তিস্সা, 251 বিসি। फोर्थ बुद्धिस्ट काउंसिल वासुमित्र 78 এডি। তো এই সময় এই কাউন্সিলগুলো হয়েছিল। আমাকে বলেছে যে তিব্বতের দিকে নিয়ে যাওয়ার লোকটার নাম হলো পদ্মসম্ভবা, এখানে অ্যান্সার হয়ে যাবে পদ্মসম্ভবা, পদ্মসম্ভবা। এমন একটা বুদ্ধিস্ট মঙ্ক, প্রশ্ন দিল তোমাদের জন্য, এমন একজন বুদ্ধিস্ট মঙ্ক যে ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে, নালন্দা ইউনিভার্সিটিতে একজন শিক্ষক হিসাবেও থেকেছে, অ্যাজ এ টিচারও ছিল অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্টও ছিল। এই লোকটার নাম কি, এই লোকটার নাম কি, এটা হলো প্রশ্ন, তোমরা অ্যান্সার করে দেবে। ক্লিয়ার? তো এটা হলো প্রশ্ন, এটার অ্যান্সার করে দেবে। নেক্সট প্রশ্ন, এন অ্যান্টিজেন ইজ এ, অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন জিনিসটা কি? এটা কি রিজাল্ট অফ অ্যান্টিবডি, না অপোজিট অফ অ্যান্টিবডি, না স্টিমুলেটস ফর অ্যান্টিবডি ফরমেশন, নাকি রেসিডিউ অফ অ্যান অ্যান্টিবডি? অ্যান্টিজেন মানে কি? দেখো, করোনা ভাইরাস যখন ভ্যাকসিন দেওয়া হয়, তোমার শরীরে একটা ভাইরাসই দেওয়া হয়। সে ফর এক্সাম্পল তুমি কোভিশিল্ড নিয়েছো, যখন কোভিশিল্ড নিয়েছো তোমার শরীরে এডিনো ভাইরাস ধরা হয়েছে, এডিনো ভাইরাস পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে এডিনো ভাইরাস গেছে, এটা একটা অ্যান্টিজেন হিসাবে গেছে, অ্যান্টিজেন হিসাবে গেছে, আর তোমার শরীরের মধ্যে অ্যান্টিবডির সাথে যুদ্ধ করছে।
এবার অ্যান্টিবডি, এ তো নিজে আগে থেকে উইক ভাইরাস, এ তো নিজে আগে থেকে একটা উইক ভাইরাস, উইক রয়েছে কিনা, আর যেহেতু উইক রয়েছে তো অ্যান্টিজেন হিসাবে গেছে অ্যান্টিবডি আমাদের শরীরের, এই যে অ্যান্টিবডি আমাদের বডির, একে মেরে দিল, আমাদের শরীরে অ্যান্টিবডি একে মেরে দিল, আর যেই একে মেরে দিল সঙ্গে সঙ্গে এইটার মধ্যে একটা নতুন অ্যান্টিবডি ফর্ম করে দিল। কি ফর্ম করে দিল? অ্যান্টিবডি। মানে এটা কি হলো? অ্যান্টিজেন এমন একটা জিনিস যে অ্যান্টিবডিকে ফর্ম করাচ্ছে। আর তাই হতো কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুতনিক 5 যে ভ্যাকসিন নিয়েছো, আমরা উইক ভাইরাস বডিতে নিয়ে নিই, শরীরে যখন এখানে থেকে লাগায় ইঞ্জেকশন, তো ভাইরাস চলে যায় আমাদের শরীরে। যেই ভাইরাসটা যায় তোমরা কান্নাকাটি শুরু করো, ও হো জ্বর এসে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, বলো না? তার কারণটা রয়েছে কি? বলা শুরু করো কি না? এই যে বলা শুরু করো জ্বর এসে গেছে হেনা তেনা, তার কারণটা হয়েছে যে এই ভাইরাসটা গেছে আমাদের শরীরে, অ্যান্টিবডি তো বুঝতে পায় না ভাই, তোমাদের শরীর তো বুঝতে পারবে না যে লিভিং মানে উইক ভাইরাস না স্ট্রং ভাইরাস, তোমার শরীর মারতে চলে এসছে, তোমার শরীর মারতে চলে এসছে। কাকে মারতে চলে গেছে? এই অ্যান্টিবডি মারতে চলে গেছে অ্যান্টিজেনকে, আর যেই মারলো ওইখানে অ্যান্টিবডি ফর্ম করে দিল। তো এই হলো তোমাদের অ্যান্সার, যে স্টিমুলেটস দ্য ফরমেশন অফ অ্যান্টিবডি, নতুন অ্যান্টিবডির ফরমেশন করে অ্যান্টিজেন। কি করলো? অ্যান্টিজেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট, the idea of residual powers in Indian constitution has been taken from which country? idea of residual powers, রেসিডুয়াল পাওয়ার মানে যেগুলো রেসিডুয়ারি পাওয়ার থাকে, যখন ব্রিটিশ আমাদেরকে দিয়েছিল পাওয়ার, তখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এনেছিল, সেই সময় তিনটে লিস্ট দিয়ে গেছিল, আর লিস্টের পরে বলেছিল রেসিডুয়ারি পাওয়ার ইজ ভেস্টেড উইথ দ্য ভাইসরয়। তখনকার ভাইসরয়ের রেসিডুয়ারি পাওয়ার কোথায় রয়েছে? পাওয়ারটা রয়েছে ভাইসরয়ের কাছে, রেসিডুয়ারি পাওয়ার। তো রেসিডুয়ারি পাওয়ার যেটা রয়েছিল ভাইসরয়ের কাছে, এখানে বলেছে পরবর্তীকাল যে আমরা কনস্টিটিউশনে নিয়ে এসেছি রেসিডুয়ারি পাওয়ারটা, সেটা আমরা কোন দেশ থেকে নিয়ে এসেছি ভাই? তো সেটা আমরা নিয়ে এসেছি কোথা থেকে? কানাডা থেকে। কোথা থেকে নিয়ে এসেছি? কানাডা থেকে। এই কানাডা থেকে আমরা আরো একটা জিনিস নিয়ে এসেছি, ফেডারেশন, ফেডারেশন নিয়ে এসেছি। এই সাউথ আফ্রিকা থেকে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছি, আর্টিকেল 368। জাপান থেকে আমরা নিয়ে এসেছি প্রসিজার এস্টাবলিশ বাই ল, প্রসিজার এস্টাবলিশড বাই ল। ইউএসএ থেকে আমরা নিয়ে এসেছি এফআরস, ফান্ডামেন্টাল রাইটস, প্রিএম্বল নিয়ে এসেছি, প্রিএম্বল নিয়ে এসেছি। ঠিক আছে, আমরা টোটাল 10টা দেশ থেকে কিছু না কিছু নিয়ে এসেছি, 10 কান্ট্রিজ, 10টা দেশ থেকে নিয়েছি সোর্সেস। কি নিয়েছি? সোর্সেস ফর আওয়ার কনস্টিটিউশন। সেই 10টার দেশের নাম কি লিস্ট করতে পারবে তোমরা? এখানে তো 4-10 দেশ পাওয়া গেছে, সেই 10টা দেশের নাম তোমরা কি লিস্ট করতে পারবে? লিস্ট করলে খুব ভালো হয়। নেক্সট প্রশ্ন, 1937 সালে এডুকেশনাল কনফারেন্স এন্ডোর্সিং গান্ধীজ প্রপোজাল ফর বেসিক এডুকেশন থ্রু দ্য ভার্নাকুলার মিডিয়াম ওয়াজ হেল্ড এট। ওনার যে 1937 সালে, বেসিক্যালি দেখো এই যে ফেজটা আফটার সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিডিএম যে মুভমেন্টটা হয়েছিল, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সেই মুভমেন্টের পর গান্ধী ব্যাকফুটে চলে গেছিলেন। তখন উনি সবকিছু হরিজনদের জন্য করছেন, আর উনি একটা প্যাক্ট সাইন হয়, গান্ধী পুনা প্যাক্ট, যেটা বি আর আম্বেদকর আর সঙ্গে মহাত্মা গান্ধীর সঙ্গে সাইন হয়। কারণ ব্রিটিশ ডিপ্রেসড ক্লাস বলে বলেছিল ওদেরকে, এসসি এসটিকে। তো গান্ধী বলেছে ডিপ্রেস ক্লাস কেন বলছো, ওরা হরিজন, চিলড্রেন অফ গড বলে ডেকেছিল গান্ধী। আর তাই উনি বলেছিলেন আমি আর সাবরমতী আশ্রম যাবই না। তো এই যে বেসিক এডুকেশন থ্রু ভার্নাকুলার মিডিয়াম যেটা হয়েছিল, এটা হয়েছিল বেসিক্যালি কোথায়? তো বলবে এটা হয়েছিল ওয়ার্ধাতে। কোথায় হয়েছিল? ওয়ার্ধা। ওয়ার্ধাতে উনি থাকতেন। তো ওয়ার্ধাতে মানে সাবরমতী আশ্রম না গিয়ে উনি ওয়ার্ধাতে ছিলেন, তাই এটার অ্যান্সার কি হয়ে যাবে? ওয়ার্ধা হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে গেলাম। নেম দ্য ফার্স্ট এভার ফিমেল প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড। প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার যদি তুমি বলো ইন্দিরা গান্ধী নাকি শ্রীমাভো বন্দ্রানাইকে, গোল্ডা মেয়ার নাকি এলিজাবেথ দমিতেন, এখানে তোমাদের অ্যান্সার হবে শ্রীলঙ্কার শ্রীমাভাও বন্দ্রানাইকে অ্যান্সার হয়ে যাবে। এই যে তুমি ইন্দিরা গান্ধী দেখতে পাচ্ছ, সি ইজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইন্ডিয়া, ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ
প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সরি। যদি বলে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট কি হয়ে যাবে? প্রতিভা দেবী সিং পাটিল। প্রেসিডেন্ট কিন্তু ফিমেল যদি বলে দে, তো সেই ক্ষেত্রে অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে প্রতিভা দেবী সিং পাটিল। প্রতিভা দেবী সিং পাটিল হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে বুঝে দ্য ফলোইং ইকোনমিক অ্যাক্টিভিটিস এমপ্লয়িজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া। সবচেয়ে বেশি যদি এমপ্লয় করে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্সন ইন ইন্ডিয়া ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে, সেটা কি ট্যুরিজম সেক্টরে হয়, ম্যানুফ্যাকচারিংয়ে হয়, নাকি এগ্রিকালচারে হয়, নাকি মাইনিংয়ে হয়? যদি ম্যাক্সিমাম পপুলেশন ভারতের মধ্যে দেখো, তাহলে সেটাকে বলা হয় এগ্রিকালচার সেক্টরে। কোথায় সেক্টরে? এগ্রিকালচার। এবার এইখানে যদি আনএমপ্লয়মেন্ট হয়ে যায়, আনএমপ্লয়মেন্ট ইন এগ্রিকালচার সেক্টর, তাহলে সেটাকে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলা হয়। কি বলা হয়? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। কি বলা হয়? ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট নামে আমরা জানি। যেটা আমরা দেখতে পাই না সেটাকে বলছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ঠিক? তো দেখো সেক্টরের মধ্যে তিনটে সেক্টর অবশ্যই তোমাদেরকে রঞ্জন স্যার পড়িয়েছে। প্রাইমারি সেক্টর, বেসিক্যালি প্রাইমারি হয়। আমাকে শুধু বলো তিনটে সেক্টরে, আরও তো হয়, রঞ্জন স্যার পড়িয়েছে ভাই, ইকোনমিক্সে তো জানি না। সেকেন্ডারি, টারসিয়ারি, এই যে তিনটে সেক্টর রয়েছে, এই তিনটে সেক্টরের একটা একটা করে এক্সাম্পল লিখে নেবে তো বাবু। প্রাইমারি সেক্টর, টারসিয়ারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, এই তিনটে সেক্টরে এক্সাম্পল লিখে নেবে তোমরা। ঠিক? এক্সাম্পল বের করে নেবে। নেক্সট প্রশ্ন গেলাম। হাউ মেনি মেম্বার্স অফ পার্লামেন্ট ডাজ দ্য শ্রীলঙ্কান পার্লামেন্ট হ্যাভ? শ্রীলঙ্কার পার্লামেন্টের মধ্যে টোটাল মেম্বার্স কতজন? টোটাল মেম্বার্স যেটা শ্রীলঙ্কান পার্লামেন্টে রয়েছে সেটা কতজন হবে? সেটা কি 200 নাকি 225 নাকি তোমার 250 নাকি 200? এ দেখো আমার হয়ে যাবে 225, 251। আমাদের অ্যান্সার হয়ে যাবে 225। তাহলে আমাদের দেশের পার্লামেন্টে কেন দেখবো না? দেখো ইন কেস অফ আমাদের দেশের পার্লামেন্ট, লোকসভা at present (543 মেম্বার্স। আমাকে তো বলো তো রাজ্যসভার মধ্যে এটা প্রেজেন্ট মেম্বার স্ট্রেংথ কি? এট প্রেজেন্ট রাজ্যসভার মধ্যে স্ট্রেংথটা কি? স্ট্রেংথ কি? এটা কি হবে? অ্যান্সার জানিয়ে দেবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন গেলাম। কোশ্চেন, এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এখন নেই উনি, এটা পুরনো কোশ্চেন, যেহেতু দেখবে এসএসসিতে কোশ্চেন একটু পুরনো আসছে তাই নিয়ে এসছি। এখন ধর্মেন্দ্র প্রধান, এখন চেঞ্জ হয়ে গেছে। এখানে ভাই বোল্ড এন্ড ক্যাপিটালে আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার, প্রেজেন্ট এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান হয়ে যাবে। তো এখানে বলছে রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইনঅগ্রেটেড দ্য সেন্টার ফর হ্যাপিনেস অ্যাট হুইচ আইএমএম? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আইএম মানে হলো সেটা কি লখনৌ, ইন্দোর, আহমেদাবাদ নাকি জম্মু? তো এখানে অ্যান্সার হয়ে যাবে রিসেন্টলি আইএমএম ওপেন হয়েছে, সেটা হলো জম্মু, মানে মোদি গভর্নমেন্টের আন্ডারে হয়েছে আইএমএম জম্মুতে। ইনি কি বলেছেন? ইনঅগ্রেটেড সেন্টার ফর হ্যাপিনেস। সেন্টার ফর হ্যাপিনেস কোথায় করেছে? জম্মুতে করেছে। কোথায় করেছে? জম্মুতে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? নেক্সট চলো। If there is lack of money supply in comparison to the supply of goods and services, then the possible consequence will be, বাবা রে ইকোনমিক টার্ম বাজে জিনিস। কি বলেছে বুঝে নাও আগে। ল্যাক অফ মানি সাপ্লাই, মানি সাপ্লাই যদি কমে যায়, তারপরে কি বলেছে? দেন গুডস অ্যান্ড সার্ভিসেস, গুডস অ্যান্ড সার্ভিসের রেসপেক্টে যদি বেড়ে থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? হাইপার ইনফ্লেশন? না, দাম বেড়ে গেলে তো বলা হাইপার ইনফ্লেশন না, ইনফ্লেশন না, ডিফ্লেশন হয়ে যাবে। এখানে অ্যান্সার হবে ডিফ্লেকশন। কি হয়ে যাবে? ডিফ্লেকশন। যখন টাকা পয়সা কমে গেছে মার্কেটের মধ্যে, তাহলে সেটাকে ডিফ্লেশন বলা হয়।
ঠিক আছে। ইনফ্লেশন হলো মানে যখন দরদাম জিনিসপত্র দাম বেড়ে যায় তো সেটাকে ইনফ্লেশন বলা হয়, আর এখানে বলা হয় ডিফ্লেশন। ডিভ্যালুয়েশন মানে ভ্যালু কমে গেল। আর হাইপার ইনফ্লেশন যেটা বলছে, তো হাইপার ইনফ্লেশন মানে এটাই বোঝা যাচ্ছে যে হাইপার ইনফ্লেশন মানে ইনফ্লেশনের উপরে, তাই না? ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট টু মিস্টার রঞ্জন কুমার কুন্ডু স্যার। আরও যোগাযোগ করার জন্য প্লিজ কন্ট্যাক্ট করে নাও মিস্টার রঞ্জন কুমার কুন্ডু স্যারকে। আর কি বলবো তোমাদেরকে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি এগ্রিড টু এস্টাবলিশ 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ বিটুইন দ্য ফরেন অ্যান্ড ডিফেন্স মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? 2+2 মিলিটারি ডায়ালগ কার সাথে হবে সেটার প্রশ্নটা উত্তর চাইছে। তো এখানে দেখো রাশিয়া, চায়না, জার্মানি, ফ্রান্স। প্রথমে দেখো এই দেখো এখান থেকে ক্যাপিটাল কারেন্সি পড়া যায়। রাশিয়ার ক্যাপিটাল মস্কো, চায়নার ক্যাপিটাল বেজিং, জার্মানির ক্যাপিটাল, ফ্রান্সের ক্যাপিটাল। এরকম তুমি বিভিন্ন দেশের ক্যাপিটাল তুমি বের করে এখান থেকে বের করবে। প্রথম তো ক্যাপিটাল বের করা শুরু করলে, এবার তুমি বের করবে কারেন্সি। যেরকম দেখো রাশিয়ার কারেন্সি খুব একদম নিউজে ছিল। কি নিউজে ছিল? যখন ওর উপরে সুইফট ব্যান লেগেছিল, ছিল কি না? ক্লিয়ার? তো সুইফট ব্যান যখন হয়েছিল তখন এর নাম ছিল রাশিয়া, তো কারেন্সি মনে রাখবে এখান থেকে। এবার দেখো ফ্রান্সের জার্মানি বার্লিন হয়, বার্লিন। আর এইদিকে ফ্রান্সের হয় প্যারিস। এই প্যারিস 2024-এ অলিম্পিক্স হয়েছে। তো এখানে তুমি কারেন্সিও বের করে নেবে 4টে দেশের, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ভালো কিছু বেশ কেউ একটা পড়া হয়ে যাবে। ক্লিয়ার? আর এখানে 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ যেটা বলছে সেটা রাশিয়াতে রয়েছে। ক্লিয়ার? রাশিয়ার হেড অফ দ্য স্টেট কে? তো বলবে ভ্লাদিমির পুতিন। কি হয়ে যাবে? ভ্লাদিমির পুতিন হয়ে যাবে। এখন কে হেড অফ দ্য স্টেট? পুতিন হয়ে যাবে। সেভাবে তুমি বাকিদের দেশেরও বের করবে। চেঞ্জ হয়েছে এখন ফ্রান্সের ক্ষেত্রে না জার্মানির ক্ষেত্রে কি হবে, সেখানে জার্মানিতে চ্যান্সেলর হয় অ্যাঞ্জেলা মার্কেল ছিল, এখন কে রয়েছে সেটা বের করবে। তো এইভাবে কি করবে, প্রত্যেকটা অপশন ধরে যখন পড়া শুরু করে দেবে না, কিছুই বাদ যাবে না ভাই, কিছুই বাদ যাবে না, সব কিছু হয়ে যাবে পুরো A to Z। নেক্সট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড এ প্যাকেজ অফ ₹5 ফর মিশন কোভিড সুরক্ষা। আচ্ছা, কোভিড সুরক্ষা যে মিশনটা এসেছিল তো সেটার জন্য কত টাকার প্যাকেজ অ্যানাউন্স করেছে? প্রথমে দেখো CO মানে করোনা, VI মানে ভাইরাস, ডি মানে ডিজিজ, আর একে বলা হয় কোভিড-19 মানে 2019-এ এসেছিল, এই জন্য বলা হয় করোনা ভাইরাস ডিজিজ। SARS-CoV-2 সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। CO মানে করোনা, V মানে ভাইরাস, 2 মানে সেকেন্ড এডিশন। এই সমস্ত নামগুলো রয়েছিল, মনে রাখবে। মার্স মানে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। এই সমস্ত ফুল ফর্মগুলো মনে রাখবে। RT-PCR কি? রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এই সমস্ত জিনিসগুলো যেন তোমরা মনে রাখো, খুবই দরকারি জিনিস। ক্লিয়ার? এটা লাগবে। তো এইখানে মোটামুটি কত, তো 900 কোটি টাকার একটা প্যাকেজ অ্যানাউন্স করেছিল, ঘোষণা করেছিল কোভিড সুরক্ষার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা করেছিল কোভিডের জন্য। ঠিক? ভ্যাকসিন 3টে ইন্ডিয়াতে খুব বেশি ইউজ হয়েছিল, কোভিশিল্ড, কোভ্যাক্সিন আর স্পুতনিক ভি যেটা ভ্যাকসিন ছিল সেটা রাশিয়া থেকে এসেছিল। কোভিশিল্ড যেটা ভ্যাকসিন ছিল অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড ইউনিভার্সিটি বানিয়েছিল, আর কোভ্যাক্সিন সেটা ভারত বায়োটেক, NIV ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি মিলে বানিয়েছিল। ক্লিয়ার আছে? চলো 24 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট প্যাম্পলেট অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন ওয়াজ রিটেন বাই? হোয়াট ইজ দ্য থার্ড স্টেট? এটা কে লিখেছিল? দেখো মার্কিস লাফলায়েত, এডমন্ড বুরকে, জোসেফ ফলেন নাকি অ্যাবেসিয়াস? এই লোকটা লিখেছিল, অ্যাবেসিয়াস লিখেছিল হোয়াট ইজ থার্ড স্টেট। ফ্রেঞ্চ রিভলিউশন যখন বলছে, তো ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আমাদের দেশের একটা মুভমেন্ট ইন্সপায়ার হয়েছিল যেটা বলা হতো ইয়ং বেঙ্গল মুভমেন্ট। আর এই যে ইয়ং বেঙ্গল মুভমেন্ট ছিল, সেই ইয়ং বেঙ্গল মুভমেন্টটা কোথায় থেকে কে শুরু করেছিল? হেনরি ভিভিয়ান ডেরেজিও। শুরু করেছিল। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ রিভলিউশনের আইডিয়া অফ লিবার্টি, ফ্রেটার্নিটি, ব্রাদারহুড, সেখান থেকে ইন্সপায়ার হয় ও লিখেছিল এই, মানে ওই শুরু করেছিল ইয়ং বেঙ্গল মুভমেন্ট। সে টিচার ছিল একটা হিন্দু কলেজের টিচার ছিল, পরবর্তীকাল রেডিকালাইজেশনের জন্য ওনাকে মানে হেনরি ডেরেজিওকে বের করে দেওয়া হয়। দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড এ MOU উইথ হুইচ কান্ট্রি ফর কোঅপারেশন অফ পিসফুল ইউজ অফ আউটার স্পেসকে ইউজ করার দেওয়ার জন্য, মানে ইউজ করতে পারবে, সেটা কোন দেশের সাথে হয়েছে? ইসরায়েল, রাশিয়া, জাপান না ভুটান? তো এখানে দেখো আমাদের দেশ ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করছে, বাকি সমস্ত উপরের দেশগুলো হাই ক্লাস দেশ,
অ্যান্সার টিক করার জন্য তুমি যদি লাগাতে পারো বুদ্ধি, তাহলে এখানে যাবে ভুটান থেকে। কোথায় থেকে? ভুটান থেকে আমরা করেছি। ভুটানের সম্বন্ধে আগেই বলেছি। জাপানের ক্যাপিটাল কি? টোকিও। ইসরায়েলের ক্যাপিটাল কি? জেরুজালেম। ইসরায়েলের কারেন্সি কি? জাপানের কারেন্সি কি? রাশিয়া, তোমাদেরকে বলেছি। তো এইভাবে প্রত্যেকটা অপশন যদি বের করা শুরু করো, খুবই ভালো সুযোগের কাজ, মানে ভালো জিনিস এটা হবে তোমাদের জন্য, যে খুব ভালো করে পড়াশোনা হবে। তো 25টা কোশ্চেন আবার আজকে শেষ করছি। 25টা কোশ্চেনের লাস্ট কোশ্চেন শেষ করলাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে। যা সমস্যা বা যা তোমাদের চাই সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আজকে আমরা পার্ট 7 শেষ করেছি। অসুবিধা বা ডাউট হলে, কোশ্চেনের মধ্যে কোনো ডাউট হলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলো, আসো, সেখানে ডিসকাশনও হয়ে যাবে। যখন সময় হবে ডিসকাশন হবে। চলো এখানে আমরা টিল দেন নেক্সট লেকচার অবধি টাটা বাই বাই করলাম। আবার দেখা হচ্ছে পার্ট এতে, এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চোখ রাখো বিভিন্ন এক্সামের নোটিফিকেশান সমস্ত কিছুর জন্য আমাদের ইউটিউব চ্যানেল WBPSC ওয়ালাতে। থ্যাংক ইউ সো মাচ।